নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। সবার আগে আমরা উপস্থিত সমস্ত মিডিয়া পার্সোনালিদেরকে আমরা আমাদের টিজি এবং নন টিচিংয়ে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা এই সমস্ত মিডিয়ার মাধ্যম দিয়ে একটা বার্তা দেওয়ার জন্য আজকে বাধ্য হলাম। এতদিন পর্যন্ত আমরা এই বার্তাটা পৌঁছাচ্ছিলাম না, হয়তো আমাদের চুপটাকে অনেকে দুর্বলতা ভেবেছিল, কিন্তু আমরাও এই যে তথাকথিত 26,000 যে চাকরিচ্যুত চাকরিহারা যারা, তাদের মধ্যেই পড়ি। আমরা অবাক হয়ে যাচ্ছি আজকে যে ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ চ্যানেল, বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে যোগ্য এবং অযোগ্য, সেটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত আছি। আমরা সত্যি একেবারে প্রসিডিওরের মাধ্যম দিয়ে সমস্ত পদ্ধতি মেনে পরীক্ষা দিয়ে আমরা এই চাকরিটা করছি, কিন্তু আমাদের এই চাকরি করাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ যেভাবে আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করার চেষ্টা করছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এর আমরা তীব্র ধিক্কার জানাই। এবং পাশাপাশি আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি আজকে যে ঘটনাগুলো ঘটল বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, আমাদেরই কোনো এক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তারা এভাবে করলো, সেটাকে আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে ধিক্কার জানাই। পাশাপাশি একটা তথ্য আপনাদের দিতে চাই যে আমাদের যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, যেটাকে আমরা ভারিক বলে মনে করি, সেই অর্ডারে আমাদের টোটাল 26,000কে বাদ দিলেও কোথাও কিন্তু এই অর্ডারে সুস্পষ্ট আমাদের মধ্যে এই টেন্টেড আনটেন্টেড সেপারেশন করা নেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমাজ মাধ্যমে তা করে দিচ্ছে। কিন্তু এই অর্ডারটা কেউ যদি ভালো করে পড়েন, 25, 27, 37, 39 নম্বর পয়েন্টগুলো কনক্লুশনে যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখতে পাবেন যে কে টেন্টেড কে আনটেন্টেড এই কথাটা কোথাও উল্লেখ করা নেই। আমরা এই ব্যাপার নিয়ে আমরা যেহেতু সরকার পোষিত স্কুলের সরকারি কর্মচারী, তাই সরকারের ওপর পূর্ণ আস্থা রাখি, এবং আমাদের এই পরিস্থিতিতে ফেলানোর জন্য যে বা যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই চক্র বয়ে ফেলছেন, তাদেরকেও আমরা ধিক্কার জানাই। আমরা আজকে বেশ কিছু তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আমাদের সাথে রয়েছেন আমাদের এই ফোরামের আমার সদস্য কলিগেরা, তারা এই সমস্ত তথ্যগুলো পরপর করে তুলে ধরবে। সবার আগে আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘ এতদিনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পেতে চাই। আমাদের এক এবং একমাত্র আবেদন যে আইনের ওপর ভরসা রেখে আইনি পদ্ধতিতে আমরা যেন আমাদের চাকরি পুনর্বহাল করতে পারি, সেই আশাটুকু রাখছি। এবং সেই আশা আমাদের সম্পূর্ণ আশার বানিয়ে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তার আহ্বানে ইতিপূর্বেও আমরা দেখেছেন যে ইন্ডোর স্টেডিয়ামে আমরা গিয়েছিলাম, সেখানেও একটা রাজনৈতিক চক্রান্ত করা হয়েছিল। তার ভেতরেও ওনার উপস্থিতিতে যে ধরনের একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন কিছু মানুষ, কারো দ্বারা প্রলোভিত হয়ে, তার আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা সেখানে থেকে এই সব ক্রিয়াকলাপের নিন্দা করছি। আজকে আমরা, আপনারা জানেন, বেশ কিছু সংবাদ মাধ্যম, বেশ কিছু চ্যানেলে আমাদের সতীর্থরা উপস্থিত হয়েছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও সংবাদ মাধ্যমকে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে কটূক্তি শুনতে হয়েছে। আমরা ধন্যবাদ জানাই কলকাতা টিভিকে, কারণ তিনি প্রথম আমাদের মধ্য থেকে আছেন আমাদের বিপ্লববাবু, উনি উপস্থিত ছিলেন সেদিন প্রেস কনফারেন্সে। কলকাতা টিভি আমাদের এক সতীর্থা ভাগ্যশ্রী ম্যাডামকে ওখানে রেখেছিলেন। দেখুন, তার মধ্যেও দু ধরনের ওএমআর শিট আপনার সামনে প্রকাশ পেয়েছে। এই দু ধরনের ওএমআর শিটের কোনটা পঙ্কজ বনসনের, কোনটা এসএসসি, এটা আমরা কেউ আইডেন্টিফাই করতে পারিনি। না তো কোর্ট করতে পেরেছে, না সিবিআই করতে পেরেছে। এসএসসি দপ্তরে যারা বলছেন এসএসসি দপ্তরে এই সমস্ত ওএমআর শিটগুলো গুচ্ছিত আছে, তারা বোধহয় এই সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়েননি। রুল 21 অনুযায়ী সমস্ত ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, এবং এই রুল 21-এর তাহাত
আপনারা যদি প্রথমের দিকে দেখেন এসএসসি অফিসকে সম্পূর্ণ সিজ করে সিবিআই টোটালটা ইনভেস্টিগেট করেছিল। তাহলে যদি এসএসসি অফিসের মধ্যে সমস্ত কিছু তথ্য থেকে থাকে তাহলে সিবিআই আজ পর্যন্ত সেগুলোকে কেন এখনো প্রকাশ্যে আনেনি? আমরা জানতে চাইছি, আমরাও জাস্টিস চাইছি। আমরা এর মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে আমরা জানতে চাইছি যে আমাদের অপরাধটা কি। আমরা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আমাদেরকে সবাই অন্য চোখে দেখছে। কেন দেখছে? কোথায় দেখেছে? না তো এসএসসি কোনো সেগ্রিগেশন করতে পেরেছে, না আজ পর্যন্ত সিবিআই করেছে, না সুপ্রিম কোর্ট করেছে। তাহলে আমরা কেন ভিকটিম হয়ে সমাজের মধ্যে এইভাবে অবহেলিত হব? তার জন্য আপনাদের সামনে, আপনাদের মধ্য দিয়ে আমরা সমাজকে বেশ কিছু তথ্য দেখাতে চাইছি, যেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন। আমরা এই তথ্যগুলো দেওয়ার জন্য আমার সতীর্থ আছেন। সবার আগে আমি আমাদের সৌমেন বাবুকে বলবো, উনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলবেন। আমার নাম কল্যাণ দাশগুপ্ত, আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিকাশি হাই স্কুলের একজন গ্রুপ ডি কর্মী। হ্যাঁ, উনি চলে কল্যাণ দাস। প্রথমেই আমি পশ্চিম মেদিনীপুর প্রেস কর্নারকে ধন্যবাদ জানাই আমাদের স্কুলটা করে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে আমার সামনে কিছু মিডিয়া পার্সন আছেন, প্রত্যেকেই ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরাম পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে আপনাদের সামনে উপস্থিত হতে আমরা বাধ্য হয়েছি কতগুলো কারণ। দীর্ঘ 3 বছর আমরা আইনি লড়াই করেছি আমাদের চাকরি সংক্রান্ত জটিলতায়, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডারে আমাদের প্রায় প্যানেলের যে চাকরি প্রাপক 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী চাকরি আর চলে গেছে। আমরা পথে বসেছি, জানি না আমরা পরিবারকে কোথায় গিয়ে দাঁড়াবো এরপর। কিন্তু আমরা যদি মিডিয়ার সামনে কেন আসতে হয়েছে আজকে আমাদের, কারণ দীর্ঘ সময় লড়াই করেও আমরা কিন্তু মিডিয়ার সামনে কোনোদিন আসিনি। তার কারণ হচ্ছে যে জটিলতা তৈরি হয়েছিল, আমরা ভেবেছিলাম সেখান থেকে আমরা আইনি পদ্ধতিতেই বেরিয়ে আসতে পারবো এবং সরকারের উপর ভরসা রেখেছিলাম, এবং প্রতিটা পদে সরকার এবং কমিশনকে আমরা পাশে পেয়েছি। কারণ আমরা পরীক্ষার পদ্ধতিতে নিয়োগের যে রুলসগুলো হয়, যে ধাপগুলো হয়, প্রত্যেকটা সঠিকভাবে পাস করে ধাপগুলো সুন্দরভাবে বেরিয়ে এসেছি। কারণ আমরা জানি এই চাকরির মধ্যে কেবল ফ্রেশার্স নয়, চাকরিরত অনেকেই এর মধ্যে যুক্ত, কিন্তু একটা নির্দিষ্ট একটা ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমরা যদি ইতিহাসটা দেখি। কারণ আমরা নিয়োগ পেয়েছিলাম, আমাদের পরীক্ষা ছিল 16 সালে, 17 সালে প্রসেস করে 18 সালে আমরা নিয়োজিত হলাম, 19 সালে প্যানেলটা এক্সপায়ারি হয়ে গেল। সেই সময় কিন্তু কোনো রকম প্যানেলের দুর্নীতি সম্পর্কে সামনে কোনো কিছু তথ্য আসেনি। যে বিচারপতি আমাদের প্রথম এই আইনটা শুরু করলেন, আমাদের এই প্যানেলের খুঁটিনাটি শুরু করলেন, তিনি আর কেউ নয়, সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তার ইতিহাসটা যদি আমি বলি, 18 সালে উনি হাইকোর্টে অ্যাডিশনাল জাজ হিসাবে নিয়োগ হয়েছিলেন। পরবর্তীকালে 20 সালে উনি একজন জাজ হিসেবে নিয়োজিত হন। তারপরেই 21 সালে আমাদের কেসটা শুরু হয়। তার হাত দিয়ে উনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে আমার গুরু। অর্থাৎ গুরু শিষ্য মিলে রাজ্যে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার জন্য কি করলেন, এসএসসি প্যানেলটাকে বেছে নিলেন। কেন বেছে নিলেন? এবং কেসটা শুরু হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল, যেটা আমাদের মনে হয়েছে পরবর্তীকালে রাজনৈতিক তালাবদল। তৃণমূল দলটা ছেড়ে একটা নেতা বেরিয়ে গেলেন এবং সেখান থেকে শুরু হলো এই কেসের সূত্রপাত। একজন বিচারক 20 সালে বিচার আইনে আসনে বসলেন, তার হাতে একটাই কেস, কি না এসএসসির কেস, যেটা উনি আমার মনে হয় গুরু চেয়েছিলেন শিষ্যকে ওই পদে বসিয়ে এই প্যানেলটাকে দিয়ে রাজনৈতিক কিছু মানুষের মৃতদেহের উপরে দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক পালাবদল করার জন্য। আমি যা বললাম তখন রাজনৈতিক মনে হবে আপনাদের, কিন্তু বাস্তব সেটাই। কারণ যে ওয়েবারের কথা বলা হচ্ছে, আজকে এসএসসিকে দোষ দেওয়া হচ্ছে, এসএসসি কেন দিতে পারছে না? কারণ তার রুলসে আছে 1 বছরের মধ্যে ডেস্ট্রয় করে দেওয়া হবে। সে করেছে, তার সার্ভারে নাম্বার রেখেছে, সেই আমাদেরকে প্রমাণ দেখাবো। আজকে যে সিবিআই বলছে যে ওয়েবার ম্যানিপুলেশন নয়, সার্ভারের ডেটা ম্যানিপুলেশন আছে, কিন্তু আমরা বলছি না, ওয়েবার ম্যানিপুলেশন, ওয়েবারটাকেই এডিট করা হয়েছে, তার প্রমাণ আমাদেরকে দেখাবো।
সিবিআই সঠিক তথ্য সামনে নিয়ে আসেনি। এখানে সিবিআইয়ের যোগসূত্র আছে, আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম, কারণ তার প্রমাণ সিবিআই কাগজ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা মিডিয়ার সামনে যদি আসেনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের একটা রায়, সেটা ভালো কি খারাপ আমরা বুঝতে পারবো সেটা পরবর্তীকালে, কিন্তু রায়টা এমন হয়েছে আজকে 26,000 শিক্ষক আমরা পথে বসেছি। আজকে আমরা ইউনাইটেড ফোরাম, আজকে যৌথ সংবাদ মন্ত্রীর পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেটাকে আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের দিকটা ভাবছি, সহমত নিই। কিন্তু আমাদের একটা সংগঠন কোনো রাজনৈতিক দলের উস্কানিতে দাঁড়িয়ে কি করছেন না, একটা অসামাজিক কাজ করে যাচ্ছেন, পাবলিক যে সম্পত্তিগুলোকে ধ্বংস করছেন, ডিআই অফিসে ঘেরাও, এগুলোকে আমরা আজকে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি আপনাদের পদ্ধতি। কারণ একটা শিক্ষক সুলভ আচরণ এটা নয়। যারা নিজেদেরকে বলছে যোগ্য শিক্ষক, তারা কেন আজকে এই আচরণটা করছেন, কেন করছেন? আইনি লড়াই তো কোর্টে করতে হয় আমাদেরকে। আমরা বিশ্বাস রাখি, আমরা জানি, আমরা সেই রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সেই জয় আমরা নিশ্চিত করব। এবং সব থেকে খারাপ লেগেছিল আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 26,000কে ডাকলেন ওনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায়। সেই সভায় একটা নির্দিষ্ট কোনো অরাজনৈতিক দল সেখানে প্রবেশ করলো কিভাবে না, পাস বিলির মাধ্যমে, যে পাসটা রাতারাতি রাত্রের মধ্যে বিলি হয়ে গেল, এবং যেটা কেবলমাত্র একটা নির্দিষ্ট সংগঠনের ছেলেদের দিকে দেওয়া হলো। সেখানে আমরা দেখেছি কিছুজন সেই এন্ট্রি করেছিল সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে কেবলমাত্র প্রাইমারি টিচার বা কিছু রাজনৈতিক ভলেন্টিয়ার্সরা সেখানে প্রবেশ করেছিল। সেই পাসগুলো রাত্রে অন্ধকারে 500 টাকায় বিক্রি হয়ে গেছিল। বিজয় সরকারকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি পাসগুলো রাত্রে কেন বিলি করে দিলেন, তার উত্তর উনি আমাদেরকে দিতে পারলেন না। আজকে দুঃখ লাগে, আমরা যে শিক্ষকরা আজকে যুক্ত আছি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু সেই জায়গাটা আমরা সদুত্তর পাইনি। আজকে যে ওয়েমারগুলোর কথা বলা হচ্ছে, এই ওয়েমারগুলো আমরা একটু করে আপনাদের সামনে নিয়ে আসবো। যারা যোগ্য বলছেন তারা বুঝতেই পারছেন ওয়েমারগুলো কীভাবে ম্যানিপুলেশন করা হয়েছে। কারণ এটা আমাদের যেখানে ওয়েমারটা পাওয়া গেল হার্ড ডিস্কে পঙ্কজ বানসাল, সেই পঙ্কজ বানসালের বাড়ির ছাদে কোথা থেকে গেল, কে এই পঙ্কজ বানসাল? আমাদের প্রশ্ন, এটা তো একটা কাল্পনিক চরিত্র নাটকের। এটা পঙ্কজ বানসাল না, আমরা বলছি এটা পঙ্কজ অধিকারীর বাড়িতে পাওয়া গিয়েছিল। তৈরি করা হয়েছে এগুলো ম্যানিপুলেশন, তৈরি করা হয়েছে কেন আমরা এখানেও আপনাদের সামনে তুলে দেবো। যারা আজকে যোগ্য বলছেন, যে মিডিয়া যোগ্য ভাগ করে দিচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে সমাজের বুকে আমরা চাকরিচ্যুত, তারপরেও আমাদেরকে অযোগ্য বলে দেওয়া হচ্ছে। এটা প্রচার করছে কে? একটা রাজনৈতিক দলের টিচাররা এবং তার সঙ্গে মিডিয়া। আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যারা যোগ্য বলছে তারাও বুঝতে পারছে না কোথায় এর সমস্যা তৈরি করা হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমরা সেগুলো প্রকাশ্যে নিয়ে আসবো। যেগুলো আমরা সুপ্রিম কোর্টে দিয়েছিলাম সেগুলো এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আমরা এই চরিত্রগুলো সম্পর্কে আরও ডিটেলস আপনাদের বলবো। আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমরা উত্তর দেবো আপনাদের সামনে। তার আগে আমাদের মধ্যে আছেন আমাদের আর একজন শিক্ষক বিপ্লববাবু, উনি আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করবেন। আমার নাম হচ্ছে সৌমেন সামন্ত। আমি 11 একাদশ শ্রেণী ভূগোল বিষয়ের শিক্ষক, বাড়ি পূর্ব মেদিনীপুর। আমার স্কুল হচ্ছে ময়না পূর্ণানন্দ বিদ্যালয়। আমরা বিরোধিতা নয়, আমার কথা হচ্ছে হিংসাত্মক আন্দোলন করা যায় না। কারণ ডিআই অফিসে ডিআইয়ের মাধ্যম দিয়ে আমি আমার বার্তাটা পৌঁছে দিতে পারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ডিআই আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি নয়, ডিআইয়ের কোনো ক্ষমতা নেই আমার অ্যাপয়েন্টমেন্ট কেড়ে নেওয়ার বা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। ফলে আজকে যে জিনিসটা ঘটেছে, আমি যদি দেখি কসবাতে যে আন্দোলনটা ঘটেছে, সেখানে আপনাদের যে চাকরি চলে গেছে সেটা নিয়ে কি কোনো আফসোস নাই? অবশ্যই আছে আমাদের। আপনি এখানে ডিআইকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে এটা নিয়ে প্রেসমিট করছে, চাকরি চলে যাওয়া নিয়ে কি বলছে? চাকরি চলে যাওয়া আমাদের কাছে একদম দুঃখের জিনিস। কারণ চাকরি যে চলে গেছে তার প্রপার রিজন কিন্তু সুপ্রিম কোর্ট দেখাতে পারেনি। কারণ এখানে উনি, আমরা যদি বিভিন্ন জায়গাগুলো আপনারা অর্ডারে দেখেন 28, 29 এবং সেই সঙ্গে আমাদের 45 প্যারাগুলো, সেখানে দেখবেন স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে হাইকোর্টের নির্দেশকে আমরা বহাল রাখছি। সেখানে হাইকোর্টের কমিশন বারবার বলেছে যা টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে আমার 1212, যারা র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল তার মধ্যে পড়ছে। আরেকটা আছে কি ওএমআর ইস্যু,
4090 সাল থেকে। সেটা কেবলমাত্র ওএমআর ইস্যুটা কি সিবিআই দ্বারা, যেটা প্রমাণিত নয়, সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে। ফলে এখানে চাকরি যাওয়ার পিছনে আমার কিন্তু কোনো প্রপার রিজন নেই। সেজন্যই বললাম সুপ্রিম কোর্টের যে রায়টা সেটা অ্যাকচুয়ালি একটা ড্রাকুলা রায় বলে আমি মনে করি। কারণ এভাবে একজন অপরাধীকে, নিরপরাধীকে এতগুলো শাস্তি দেওয়া যায় না। আমাকে অপরাধী, আপনাদের চোখে অপরাধীকে, আমাদের চোখে অপরাধীকে সেটা বের করার দায়িত্ব দিয়েছিলেন কোর্ট, মহামান্য আদালত সিবিআইকে। সিবিআই কিন্তু তার সঠিক তথ্য এখন জমা দিতে পারেনি। তার কারণ হচ্ছে আজ পর্যন্ত সিবিআই পঙ্কজ বংশালকে তাকে আমাদের মিডিয়ার সামনে নিয়ে আসতে পারেনি। দ্বিতীয়ত, এই যে ডেটাটার উপরে নির্ভর করে ওয়েবার নমিনেশনের কথা বলা হচ্ছে, তার 65 তার অথেন্টিসিটিটাও আজ পর্যন্ত প্রমাণ হয়নি। আজ পর্যন্ত তার কোনো মিরের যে অরিজিনাল কপির সঙ্গে বা মাদার কপির সঙ্গে। আপনাদের শিক্ষকদেরই একটা বৃহৎ অংশ, ছোট অংশ না, বৃহৎ অংশ, তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি দোষী করছে। সেখানে আপনারা এসেছেন মুখ্যমন্ত্রীকে ভালো প্রমাণ করার জন্য। তাহলে আপনারা যোগ্যর মধ্যে পড়ছেন না অযোগ্যর মধ্যে? আমরা অবশ্যই যোগ্যের মধ্যে পড়ছি। আর আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা ধাপ আমরা সঠিকভাবে পালন করে, এবং আমরা এম প্যানেল, ফার্স্ট প্যানেলে আমরা চাকরি পেয়েছি। ফলে আমরা প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট। আপনার নাম? আমার নাম সৌমেন সামন্ত। কোর্ট বলছে এখানে দুর্নীতি হয়েছে, লার্জ স্কেলে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা হয়েছে কি হয়নি আপনাদের মনে কি হয় যে এটা কোনো দুর্নীতি? স্যারের অভিযোগ হয়েছে এটা দুর্নীতি হয়নি, হয়েছে কি হয়নি আপনারা কি মনে করেন যে যারা বলছে যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুর্নীতি হয়েছে কি হয়নি তার যে স্কেলগুলো দেখানো হয়েছে, আপনারা ওএমআর ইস্যু বা এই জিনিসটা যদি বাদ দেন, হাইকোর্ট আরও 17টা কারণ দেখিয়েছে, যে 17টা কারণের সঙ্গে কোনো ক্যান্ডিডেটের যোগসূত্র নেই। কারণ কমিশন কোন পদ্ধতিতে পরীক্ষা নেবে, তার ওএমআর রিজার্ভ করবে কিনা, সে কাকে টেন্ডার দেবে, তার টেন্ডার প্রসেস কী হবে, সেটা আমার জানার কথা নয়। দ্বিতীয়ত, আমার ওএমআরটা যখন অরিজিনালি আমাকে দেখাতে পারছেন না, আপনারা জানবেন 11-12 ওএমআর কিন্তু প্রকাশিত হয়নি। তার কারণ কি না, সুপ্রিম কোর্টে কত যখন কেসটা ওঠে, অনিরুদ্ধ বোস এবং বেলা ত্রিবেদীর বেঞ্চে সেখানে বলে দিয়েছিলেন যে এই ওএমআরের এখন অথেন্টিসিটি প্রমাণ হয়নি, যেটা আজ পর্যন্ত প্রিজার্ভ আছে। আরও একটা বলি, দুর্নীতির আরও একটা কারণ বলেছে যে টাকা দিয়ে চাকরি হয়েছে। আপনারা জানবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বলেছিলেন পরে দাঁড়িয়ে যে স্যার এই টাকার বিনিময়ে চাকরি হয়েছে। অনিরুদ্ধ বোসকে থামিয়ে বলেছিলেন আপনি যদি প্রমাণ করতে না পারেন সেই বিষয়ে বলবেন না। আজ পর্যন্ত প্রমাণিত হয়নি টাকার বিনিময়ে চাকরি হয়েছে। মানে আপনারা এখনো বলছেন যে প্রমাণিত যেহেতু না, টাকার বিনিময়ে চাকরি হয়নি, না কোনো দুর্নীতি হয়নি, কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি এবার বলুন, বিষয়টা এই মাসে তো চাকরি চলে গেল, এই মাসে তো চাকরি চলে গেল, সামনের মাস থেকে কি করবে এটা? আমাদের এখনো কিন্তু চাকরিটা যায়নি, কারণ আমরা এখনো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আমাদের পর্ষদ থেকে বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি থেকে আমরা কিন্তু কোনো টার্মিনেশন অর্ডার এখনো পাইনি। তাহলে আমরা এখনো কিন্তু শিক্ষকতার কাজেই বহাল আছি। ভলান্টিয়ার টিচার কি করবেন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন? না, কারণ করবো না। তার কারণ হচ্ছে আমি যোগ্যভাবে চাকরি পেয়েছি, আমার চাকরিটা সুরক্ষিত করার দায়িত্ব গভর্নমেন্টের। তার সঙ্গে আইনি লড়াই, আমি আইনি লড়াইয়ের মধ্যে থাকি। আমি ভলেন্টিয়ারি টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ফলে আমি কখনো একজন যোগ্য টিচার হয়ে কখনো আমি ভলেন্টিয়ার টিচার হতে যাবো না। মুখ্যমন্ত্রী বলছেন যে ভলান্টারি টিচার, উনি ওনার বক্তব্য বলতে পারেন, উনি ওনারভাবে কীভাবে স্ট্র্যাটেজি নিচ্ছেন সেটা ওনার ব্যাপার। কিন্তু আমরা যেটা চাইছি, আমি আমার আমার চাকরিটাকে সুষ্ঠুভাবে ফেরত আনার জন্য যে যা কিছু করতে হয়, আইনি লড়াই থেকে শুরু করে সরকারের সাহায্য, সেটা আমি আমাদের মাধ্যম দিয়ে ওনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনি কোন স্কুলের টিচার? আমি ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ। আজকে দেখা গেল কসবাতে হিংসাত্মক একটা আন্দোলন, তো আপনারা কি হিংসাত্মকের পক্ষে না বিপক্ষে? একদম বিপক্ষে। যদি বিপক্ষেই হন তাহলে এই আন্দোলনটা আপনারা কিভাবে চালাতে চাইছেন? আন্দোলনটা আমরা চালাতে চাইছি, আমাদের যে বিভিন্ন আইনি পদ্ধতি আমাদের চলবেই কোর্টে, আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় কাজ পর্যন্ত, শিক্ষা দপ্তর কাজ পর্যন্ত এবং এসএসসি কাজ পর্যন্ত যেতে গেলে আমাদের যে যে স্টেটগুলো করা উচিত, সেখানে ডিআইকে ডেপুটেশন দেওয়া, আমার এসএসসিকে ডেপুটেশন দেওয়া, গভর্নমেন্টের কাজ পর্যন্ত বিভিন্ন শিক্ষা দপ্তরে যাওয়া, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা, এগুলো আমরা শান্তিপূর্ণভাবে করব। এমনকি আমরা পরবর্তীকালে অবস্থায় বিক্ষোভেও যাবো, কিন্তু সেটা কখনো হিংসাত্মক হবে না। কারণ আমরা আমাদেরকে সমাজ শিক্ষক সমাজ বলে মনে করে, শিক্ষক সমাজ থেকে মানুষ শিক্ষা নেয়। আর আজকে যে জিনিসটা হয়েছে সেখান থেকে মানুষ শিক্ষা কী নিয়েছে আপনারা নিজেরাই বলুন। আজকে যেটা হয়েছে একটা রাজনৈতিক প্ররোচনায় পা দিয়ে কিছু শিক্ষক, আমার মনে হয়েছে রাজনৈতিক একটা রাজনৈতিক আন্দোলন করতে গিয়েছে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে মারামারি। এর আগের দিন আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখেছেন, ইট পাথর ছোড়া, গালাগালি, কোনো কিছু বাদ দেয়নি। আমরা তো সেখানে প্রতিবাদ করেছিলাম কি আমাদেরকে পাঁচটা দেওয়া হোক, ঢুকতে দেওয়া হোক। আমরা তো বাধা দিই না, কেন ওনাদেরকে আজকে আমাদের প্রতি এরকম আক্রোশ দেখাতে হবে? আমরাও তো ওনাদের সহকর্মী। দ্বিতীয়ত, আজকে যেটা ঘটেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, বিভিন্ন হিংসাত্মক ঘটনা। এটা আমরা দেখেছি রাজ্যের পালা বদলের সময় হয় বা কোনো রাজনৈতিক ফিল্ডে হয়, কিন্তু শিক্ষক সমাজের আন্দোলন তখন এরকম হয় বলে আমার মনে হয়। তাহলে বলতে চাইছেন পুলিশ যেটা করেছে ঠিকই করেছে না, পুলিশ অন্যায় করেছে। আমি বলবো পুলিশেরও অন্যায় আছে, কিন্তু পুলিশ করেছে কেন সেটা পুলিশ ব্যাখ্যা দেবে। কিন্তু আমাদের দুঃখটা পুলিশ প্রশাসনের বোঝা উচিত। আজকে আমাদের 26,000-এর পরিবারকে নিয়ে আমাদের রাতের ঘুম নেই, বাবা মা অসুস্থ। আপনাদেরকে বলি যে সোমা দাসের চাকরিটা আজকে বহাল আছে, কেন? উনি ক্যান্সার পেশেন্ট, কিন্তু আপনারা খোঁজ নেবেন এরকম বহু চাকরি প্রার্থী আছে যারা ক্যান্সার পেশেন্ট। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট একবার ভেবে দেখলো না, 20 বছর 25 বছর চাকরি করার পরেও শুধু ট্রান্সফার হয়ে এসেছিলেন। আপনি বলুন তো, 20 বছর যে শিক্ষক চাকরি করার পরে ট্রান্সফার হওয়ার জন্য কেবলমাত্র পরীক্ষা দিয়েছিলেন, তিনি কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন? তার চাকরিটাও চলে গেল। আমি নিজে 12 সাল থেকে প্রাইমারি করেছি, প্রাইমারি চাকরি সেটা হাই স্কুলের চাকরিতে এসেছি স্বপ্ন নিয়ে। আমার স্বপ্নটাও শেষ হতে শুধু স্বপ্ন নয়, মাথার উপরে আমাদের প্রত্যেকের লোন, বিরাট সংখ্যক লোন আছে আমাদের। আজকে পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে, পরিবার দিকে তাকাতে পারছি না, প্রত্যেকে ছোট বাচ্চা। এটার জন্য দায়ী কে সেটার বিচার করবে সিবিআই বা কোর্ট। নমস্কার। আজকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে আমি অসংখ্য অভিনন্দন জানাই এবং মিডিয়া পার্সনকে অভিনন্দন জানাচ্ছি আজকের এইরকম একটা ব্যবস্থা অ্যারেঞ্জ করার জন্য। ওনাদের মারফতে আমি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সবাই জানেন আজকে আমরা চাকরিচ্যুত। 3রা এপ্রিলের যে সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছিল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিচ্যুত হয়। কেন হয়েছে তা নিয়ে বিস্তর জলঘোলা আমরা দেখতে পাচ্ছি। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে, এই অর্ডারে মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি না, একটা হচ্ছে একটা ডেটাবেসে থাকা তথ্য, আর একটা হচ্ছে টোটাল যে নিয়োগ প্রসেস, এই প্রসেসের মধ্যে কোনো গাফিলতি। এই দুটো প্যারামিটারের উপর বেস করে কিন্তু আজকে 26,000 শিক্ষক চাকরিচ্যুত। আমি প্রথম বলতে চাই যে নিয়োগ পদ্ধতি বা এই নিয়োগ প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হয়েছে। তো ওনারা যে পদ্ধতি মেনে এই পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর যেভাবে করেছে, তো তার মধ্যে ওনাদের ইনডোরের মধ্যে কী ধরনের প্রসেস হবে না হবে সেগুলো ওনাদের ব্যাপার। এখানে আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হিসাবে আমার পক্ষে কখনো ওই প্রসেসের মধ্যে কি অনিয়ম হবে কি হবে না এগুলো জানা কখনোই পসিবল নয়। আমরা পরীক্ষা দেব, পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হব, আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের চাকরিটা পাবো এবং আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর মেনে চাকরিটা পেয়েছি। এখন যে বিষয়টা সবথেকে বড়, আজকের এই নিয়োগ সংক্রান্ত যে মামলা দীর্ঘ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আজকে দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে, এই নিয়োগ সংক্রান্ত মামলার সবথেকে বড় প্যারামিটার হিসাবে যাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে একটা ডেটাবেস। আজকে 26,000 শিক্ষককে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। কীভাবে? একটাকে যোগ্য দিকে ফেলা হচ্ছে, একটা অযোগ্য। কী করে হচ্ছে? আজকে আপনারা জানেন যে এই যে ওএমআর কী বলা হচ্ছে, মিসম্যাচ। অ্যাকচুয়ালি এই শব্দটাই ভুল, ওএমআর মিসম্যাচ নয়। কী করে মিসম্যাচ হবে? শুধু তো ওএমআরটা পঙ্কজ বানসালের কাছে রয়েছে, এসএসসির কাছে তো কোনো ওএমআর নেই। তার রুলস অনুযায়ী এসএসসি ডেস্ট্রয় করে দিয়েছে। তাহলে মিসম্যাচটা কি? নাম্বারের মিসম্যাচ। এসএসসি সার্ভারে কী রয়েছে? সম্পূর্ণ ডেটা রয়েছে, ক্যান্ডিডেট স্কোর রয়েছে, আমাদের A to Z, রিটিন থেকে ইন্টারভিউ থেকে সব কিছু, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু রয়েছে। আর পঙ্কজ বানসালের কাছে রয়েছে কি না, পঙ্কজ বানসালের কাছে রয়েছে ওএমআর ইমেজ কপি এবং ক্যান্ডিডেটের ডেটা স্কোর, যেটা সিবিআই রিকভারি করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই কেসে
হাইকোর্ট কী করেছিল না, ইনভেস্টিগেশনের জন্য সিবিআইকে দিয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো। সিবিআই বেশ কিছু তথ্য রিকভারি করলো। কী করলো না, এসএসসি সার্ভার থেকে সমস্ত ডেটা নিল এবং দেখলাম যে পঙ্কজ বানসাল নামে, পঙ্কজ বানসাল কি না এক্স এমপ্লয়ি নাইসা, এসএসসি যাকে টেন্ডার দিয়েছিল সেই কোম্পানির নামই হচ্ছে নাইসা, যে টোটাল এভালুয়েটের পদ্ধতিটা মানে এভালুয়েশনটা করেছিল পুরো টোটাল এক্সামিনেশন, এর প্রাক্তন কর্মচারী হচ্ছে পঙ্কজ বানসাল, যার বাড়ি থেকে নাকি সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করেছে। জানেন ওই হার্ড ডিস্কে কী কী আছে? হার্ড ডিস্কে 3 ধরনের তথ্য রয়েছে। একটা হচ্ছে ওএমআর সিট জেপিজে ফরম্যাটে রয়েছে, আর 2 ধরনের ডেটা রয়েছে, একটাতে ক্যান্ডিডেটের স্কোর এবং আরেকটা ডেটাতেও রয়েছে ক্যান্ডিডেটের স্কোর। আপনাদেরকে আজ আমি একদম তথ্য সহ অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট এবং তার চার্জশিট অনুযায়ী ওনারা কি বলেছেন A to Z আপনাদের সামনে তুলে ধরবেন। একটা তথ্যের মানে একটা যে ডকুমেন্টস রয়েছে তার নাম হচ্ছে .dbf ফাইল। কি আছে সেই তথ্যে? সেখানেও ক্যান্ডিডেটের স্কোর রয়েছে। কি দেখা যাচ্ছে না, সেই ডেটার সঙ্গে এসএসসি সার্ভারের ডেটা মিল হয়ে যাচ্ছে। অবাক করা ব্যাপার। তাহলে এই তথ্য এতদিন কোথায় ছিল? এই তথ্য সত্যি কথা বলতে আমরাও জানতাম না। আজকে এই কেসটা আপনারা জানবেন যে ক্রিমিনাল কোর্টেও চলছে। ওনারা ক্রিমিনাল কোর্টে সম্পূর্ণ চার্জশিট ওনারা সাবমিট করেছেন সিবিআই। তো আমরা সেই চার্জশিটের সার্টিফাইড কপি তুলে আমরা যখন দেখলাম, তখন দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আজকে যে ডেটা নিয়ে আজকে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি অনিশ্চিতের জায়গায় পৌঁছে গেছে, যোগ্য অযোগ্যের বিভেদ তৈরি করা হচ্ছে, সেই ডেটার কতটা সঠিক না, একটা ডেটার সঙ্গে যে ডেটার ম্যাচ করা হচ্ছে সেই ডেটাকে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই রিপ্রেজেন্ট করা হলো না। কি ডেটা করা হলো না, এমন একটা ডেটা করা হলো আমরা দেখলাম সেই ডেটার সঙ্গে পঙ্কজ বানসালের কাছে যে ওএমআর ইমেজ আছে সেই তার নিজেরই 2টো ডেটা মিলছে না, যাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর। এমন কিছু ওএমআর আছে যে ওএমআরগুলোর এভালুয়েটেড হবে না, 0। অথচ ওই পঙ্কজ বানসালের ডেটা বেসে যে ডেটাটার সঙ্গে অ্যাকচুয়ালি এসএসসি মিসম্যাচ বলা হচ্ছে, কারো কাছে 20, 30, 25 করে যে নাম্বার রয়েছে, অ্যাকচুয়ালি ওই রোল নম্বর অনুযায়ী যদি ওই ক্যান্ডিডেটের ওএমআর সিটটাকে আমরা দেখি, আমরা দেখব সেই ওএমআর সিট ইনভ্যালিড ওএমআর। কেন বলছি ইনভ্যালিড? তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা রুলস পড়াবো। এই ওএমআর ফিল আপের একটা নির্দিষ্ট রুলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি রুলস রয়েছে না, এখানে 4 নম্বর 5 নম্বর পয়েন্টে রুলসটা মেনশন করা আছে। একটা ওএমআর ফিল আপের একটা সিস্টেম আছে। যদি এই ওএমআর ফিল আপের এই 10 নম্বর পয়েন্ট এবং 11 নম্বর পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এই ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে ফার্স্ট। এবং যদি দেখা যায় সিরিয়াল 1 থেকে সিরিয়াল 7 পর্যন্ত কোনো একটা ডেটা যদি ঠিকমতো প্রপারলি ফিল আপ না হয়, তাহলে এই ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি, দেখুন একটা আমি অলরেডি একটা মার্ক করে দিয়েছি, এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু কোনোভাবে কোনো কিছুই ফিল আপ নেই এই জায়গাটায়। অর্থাৎ এই ওএমআরটার ইনভ্যালিড ওএমআর, এর স্কোরই 0। কি করে? পঙ্কজ বানসালের ডেটাবেসে তার নাম্বার চলে এলো। এটা 2টো ক্যাটাগরি রয়েছে, মানে একদলকে বলা হচ্ছে ওএমআর মিসম্যাচ, একদলকে বলা হচ্ছে ওএমআর মিসম্যাচ নয়। আমি দুজনেরই তথ্য নিয়ে এসেছি। আমি দেখাতে চাই, এখানে দেখুন আপনারা, আমরা এই টেবিলটা তৈরি করেছি, যাদের আপনারা তো সবটা পসিবল নয়, কয়েক হাজার ওএমআর, আমাদের পক্ষে সবটা করা সম্ভব না, আমরা স্যাম্পল হিসাবে কয়েকটা দিলাম। দেখুন এই ওএমআরগুলো সব ইনভ্যালিড হবে, কিন্তু পঙ্কজ বানসালের যে স্কোর শিট যেখানে সিবিআই বলেছে তাতে দেখুন প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, ব্ল্যাঙ্ক ওএমআর সেখানেও নাম্বার করছে। অবশ্যই আমি নিয়ে এসেছি, অবশ্যই আমি সব আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন আজকে যে ওএমআর কথা বলা হচ্ছে, এই ওএমআর পঙ্কজ বানসালের নিজস্ব 2টো ডেটা ম্যাচ খাচ্ছে না। এমনকি যে ডেটার সঙ্গে এসএসসির ম্যাচ খাওয়ানো হচ্ছে সে ডেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না কোর্টে। আর একটা দেখুন, এদেরকে ওএমআর মিসম্যাচে ফেলা হচ্ছে না, তাহলে এরা সঠিক, পঙ্কজ বানসালের ডেটা সঠিক হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে, দেখুন এখানে পুরো ফিল আপ নেই। এই ওএমআরটা কি আদৌ এভালুয়েট করা যাবে? এই যে ক্যান্ডিডেট, আপনারা যদি চান, আমার এই দেখুন সিগনেচার নেই এখানে ক্যান্ডিডেটের, এগুলো তো টোটালটাই ইনভ্যালিড। আজকে আপনারা চাইলে আমরা এই ওএমআর আপনাদেরকে দেবো, আপনারা এসএসসি অফিসে যান। আমরা এটা এসএসসির ওয়েবসাইটে যখন প্রকাশ করা হয়েছিল, আমরা সেখান থেকে ডাউনলোড করেছিলাম। সবটা পারিনি, কারণ এত হাজার ওএমআর এবং সিকিউরিটি দেওয়া ছিল।
তার ফলে আমরা সবটা করা সম্ভব হয়নি স্কুটনি। তো আজকে আপনারা যদি এই ওয়েমার্কটা এসএসসি অফিসে যান, এসএসসি অফিসে কিন্তু সিবিআই তার ডকুমেন্ট দিয়ে রেখেছে, আপনারা এই ওয়েমার্কটার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমাদের এই তথ্যটা সঠিক কিনা। দেখুন এইগুলো যদি আমরা দেখি, সত্যি কথা বলতে আজকে দেখুন এই যে ডেটাটা দেখুন, এখানে ক্যাটাগরি, জেন্ডার, মিডিয়াম কোনো কিছু ফিলাম নেই। এই ওয়েমার্কটা কি করে কোন ক্যান্ডিডেট যোগ্য বলছে? আজকে এটার কোনো মিসম্যাচই হচ্ছে না। বলছে মিসম্যাচ হতে কোন বেসিসে ওয়েমার মিসম্যাচের ক্যালকুলেশনটা করা হচ্ছে, সংখ্যাটা ধরা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয়, নাইসার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে। সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে, এইখানে রয়েছে। সেখানে কতজনের ম্যানিপুলেশন বলা হচ্ছে? 152 জন ক্যান্ডিডেটের একদম লেখা রয়েছে। আমি সেই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তাহলে বলুন, পঙ্কজ বানসালের কাছে বলছে 4000 5000 ম্যানিপুলেশন, আর নাইসার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছে মাত্র 152 ক্যান্ডিডেট ম্যানিপুলেশন। তাহলে কোন ডকুমেন্টটা সঠিক? আজকে এই সব ফেক ডকুমেন্টের উপর বেস করে আজকে যোগ্য অযোগ্যের একটা প্রাচীর তুলে দেওয়া হচ্ছে। আজকে শিক্ষক সমাজকে বিভেদ করে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারা করছে এই পরিকল্পনা? এবং আপনাদেরকে এটা বলতে চাই, এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল। আপনারা জানেন, ফরেন্সি হায়দ্রাবাদ, সিএফএসএল পাঠানো হয়েছিল। তারা বলেছে এই ডেটার আমরা কোনো ফরেন্সিক করতে পারবো না, তা রিটার্ন করে দিল ব্যাগ। পাঠানো হলো কলকাতা ফরেন্সিতে, এখনো সেখানে রয়েছে। একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সিক আসা এলো না, হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল। এখন দাবিটা কি আপনাদের? হ্যাঁ বলছি, এখন বিষয়টা হচ্ছে তার মানে কি, ফরেন্সিক কোনো রিপোর্টও এলো না কোনো ডকুমেন্টের। এমনকি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা ডেটা দিন, যে টোটাল ডেটার হিস্ট্রি কি আছে তার মধ্যে, কবে এই ডেটাটা তৈরি হয়েছিল, সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি। তাহলে আজকে ব্যর্থকে, আজকে একটা ভুয়ো ডকুমেন্টের উপর বেস করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো। আজকে আমরা শিক্ষক, আমরা যে শিক্ষক, এটা সমাজের কাছে বলতে আমাদের কষ্ট হয়। আপনারা তো ডকুমেন্ট দেখাচ্ছেন, তো আপনাদের আইনজীবীকে হ্যাঁ অবশ্যই এইগুলোকে আমরা অ্যানেক্সার করে এসএলপির দ্বারা এবং আমাদের এই রিটেন সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। তাই আমরা বেশি আশা হতো যে আজকে এত কিছু ডিস্টার্ব থাকা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট তো সেগ্রিগেশন তো করতেই পারে, আজকে হাইকোর্ট করতে পারেনি। তারা বলেই দিয়েছে সেগ্রিগেশন তো করা, কোনো জায়গায় দেখেছেন সেগ্রিগেশন করেছে, করতে পারেনি। আজকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু সেগ্রিগেশন হচ্ছে না, সেই জায়গাটা একটা ডিস্টার্ব তৈরি হয়ে আছে। আপনারা যেটা বলছেন এটা তো এসএসসি স্বীকার করেছিল যে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ এসএসসি কে তো অনেক দীর্ঘদিন সময় দিয়েছিল যে আপনারা কোন কোন ক্ষেত্রে আপনাদের রয়েছে ওটা আপনারা অবশ্যই এসএসসি দিতে পারেন, দিয়েছে। কে বলেছে দেখেন? কোন সন্তুষ্ট করতে পারেন না, প্রশ্নটা হচ্ছে কোর্টকে সন্তুষ্ট দিয়েছে না, কোর্টকে সন্তুষ্ট মানে প্রশ্নটা আপনাদেরকে বলি, এসএসসি ক্লিয়ার কাট করে না, আমি বলছি আপনাকে, এক মিনিট আমাকে বলতে, এসএসসি কি দিয়েছে জানেন? এসএসসি বলেছে আমার তো ডেটাবেস আছে, আমি আজ দীর্ঘদিন ধরে আজকে আমাদের যে ডেটাবেস রাখা আছে বলি, সেই ডেটাবেস অনুযায়ী এসএসসি নিজে স্কুটনি করে তারা যে ক্যান্ডিডেটকে চিহ্নিতকরণ করেছে সেটা হচ্ছে 1212 র্যাঙ্ক জাম, উইদাউট প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল। তারা বলেছে টেন্টেড, কিন্তু তারা বলছে ওএমআর মিসম্যাচ যাদেরকে বলা হচ্ছে, এই ডকুমেন্টটা তো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট নয়, এটা তো সিবিআই উদ্ধার করেছে। তাহলে এই ডকুমেন্টটা এসএসসি বারবার কোর্টকে বলেছে আপনি এটার অথেন্টিসিটি প্রমাণ করে, যদি এটা কোর্ট বলে যে এটা অথেন্টিসিটি প্রমাণ করে যেটা ঠিক, তখন এসএসসি তার কোর্টের অর্ডার মানতে হবে। কিন্তু এসএসসি নিজে থেকে কখনো ওই ডকুমেন্টটা কি করে বলবে যে ওটা আমাদের ডকুমেন্ট, যেহেতু সেটা তাদের ডকুমেন্টই নয়। ঠিক আছে। কোনটা? ওটা না, ওটা তাহলে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে ওনারা বলেছেন যে
আইনিভাবে প্রশাসনিকভাবে ওনারা যা সহযোগিতা করে ওনারা করবেন। আমাদের এন্ড থেকে আমাদের যতটা করণীয় আমরা সেটা করব। আমরা প্রয়োজনে রিভিউ পিটিশন তো করতেই হবে আমাদেরকে, সরকারও যাচ্ছে রিভিউ পিটিশন করতে, আমাদের তরফ থেকে আমরাও যাব। তো রিভিউ পিটিশনের সময় এই প্রমাণগুলো কি তুলে ধরবে? হ্যাঁ অবশ্যই, আমরা এর আগে অ্যানেক্সার করেছি, তো আবার আমরা এই তথ্য আমাদের তুলে ধরব। আমরা আশাবাদী যে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত কাছ থেকে আমরা ন্যায় বিচারই আশা করি। আমরা চাই যে আমরা আজকে 6.5 বছরের ওপরে আমরা কিন্তু শিক্ষকতা পেশার কাজ করছি। আমরা চাই সসম্মানে যেন আমরা সেই শিক্ষকতার পেশাতে পুনরায় ফিরে যেতে পারি, বিদ্যালয়ে ফিরে যেতে পারি।